হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, কারণ গতকালকে বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ নেদারল্যান্ডের সাথে সেটা জিতে গিয়েছে। এখন এই জয়ের পিছনে আসলে সবচেয়ে বড় অবদানকার সেটা অন দ্য ফিল্ড আপনারা সবাই দেখতে পেরেছেন যে কে কে ভালো পারফরমেন্স করেছে। কিন্তু অফ দ্য ফিল্ড আরো একজনের কিন্তু বড় একটা অবদান রয়েছে, চান্দিকা হাতুরু সিং। যাকে নিয়ে যখন বাংলাদেশ খারাপ পারফরমেন্স করছিল তখন হাজার হাজার সমালোচনা, ট্রল, হাজার হাজার কথা হয়েছিল। আমি নিজেও স্পোর্টস ডগের পেজ থেকে অনেক ধরনের সমালোচনাই করেছিলাম চন্দিকা হাতুরু সিংকে নিয়ে। কিন্তু এখন যখন সেই চান্দিকা হাতুরু সিং এর দল ভালো করছে ওয়ার্ল্ড কাপে গিয়ে, তাকে এপ্রিসিয়েট করবেন না? অবশ্যই তাকে এপ্রিসিয়েট করতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত সেরা ওয়ার্ল্ড কাপের মাঝে 2015 সালে ওয়ার্ল্ড কাপটাকে ধরা হয়। 2015 সালে বাংলাদেশ নিজেদের যোগ্যতায় কোয়ার্টার ফাইনাল খেলেছিল। সেটাই কিন্তু আমাদের আক্ষরিক করতে একটা সফলতা বলা যায়, যে ওয়ার্ল্ড কাপের মঞ্চে। এরপর থেকে আমাদের তেমন কোনো সফলতা নাই। সেই সফলতাটা কিন্তু এসেছিল চান্দিকা হাতুরু সিং এর হাত ধরে। আবার 2024 সালে এসে আমরা টি-20তেও কিন্তু এরকম একটা সফলতা দেখা পাচ্ছি। এখন আমরা নেপালের সাথে যদি 3 নম্বর ম্যাচটা জিততে পারি, জিতে যদি সুপার এইটে উঠতে পারি, তাহলেই মোটামুটি বলা যাবে বাংলাদেশ এখন পর্যন্ত যে কটা টি-20 বিশ্বকাপ খেলেছে তার মাঝখান থেকে এটা হচ্ছে ভালো, বা এটা হচ্ছে সফলতম বিশ্বকাপ। এটার অবদানও কিন্তু সেই চান্দিকা হাতুরু সিং এর। তো যেটা বলছিলাম, চান্দিকা হাতুরু সিং যখন দলকে খারাপ ভাবে পরিচালনা করছিলেন, মানে তার দল যখন সফল হচ্ছিল না, তখন যেমন সমালোচনা হয়েছে, এখন যেহেতু সফল হচ্ছে, এখনো তাকে নিয়ে এপ্রিসিয়েট করা উচিত। আমি সেটাই করছি। আরো একটি দিক থেকে চান্দিকা হাতুরু সিংকে ক্রেডিট দিতে হয়, সেটা হচ্ছে এই যে লেগ স্পিনার রিশাদ হোসেন। এই রিশাদ হোসেনকে কিন্তু জাতীয় দলের আশেপাশে রাখা, জাতীয় দলের খেলানো সম্পূর্ণ কাজটাই চান্দিকা হাতুরু সিং এর। আপনি চান্দিকা হাতুরু সিং আসার আগে রিশাদ হোসেনকে দেখেছেন জাতীয় দলের আশেপাশে? খুব বেশি দেখেন নাই। কিন্তু যখন চান্দিকা হাতুরু সিং আসলেন বাংলাদেশে নতুন ভাবে কোচ হয়ে, তখন তার প্রথম কাজ ছিল বাংলাদেশের জন্য একটা পার্মানেন্ট লেগ স্পিনার রেখে যাওয়া। রিশাদ হোসেনকে সে পিক করেছে, প্রত্যেক সিরিজে রিশাদ হোসেনকে দেখা গিয়েছে টাচে রেখেছে, রিশাদ হোসেনকে জাতীয় দলের আশেপাশে রেখেছে। শুধু রিশাদ হোসেনকে যে রেখেছে এরকমটাও না, তানভীর ইসলামকেও কিন্তু সে জাতীয় দলের আশেপাশে রেখেছে। আবার আরো একটা ট্রাই করেছে সৌম্য সরকারকে আশেপাশে রাখতে। সৌম্য সরকার আশেপাশে ঠিকই আছে, কিন্তু চান্দিকা হাতুরু সিং এর এই বাজিটা মনে হয় কাজে লাগলো না। যাই হোক, হোনস কে কখন ভালো করে, কারণ কোচ যেহেতু দেখেছে সৌম্য সরকারকে দিয়ে আসলে হবে, হয়তোবা সৌম্য সরকারের ভিতরে এই অ্যাবিলিটিটা আছে, সেটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু কার যে প্রমাণ করতে পারছে না। যাই হোক, সেটা সময়ের অপেক্ষা। রিশাদ হোসেন এবার ওয়ার্ল্ড কাপে কিরকম ইম্প্যাক্ট ফেলতেছে সেটা তো আপনারা মোটামুটি সবাই জানেন। প্রথম ম্যাচটার কথা মনে করে দেখেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ। ওই ম্যাচের মাঝে 15 নম্বর ওভারে কিন্তু সে ব্যাক টু ব্যাক 3টা উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে। আবার 3 নম্বর ম্যাচ নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ কিন্তু অলমোস্ট ম্যাচ থেকে বের হয়ে গিয়েছিল, মানে অনেকেই চিন্তা শুরু করে দিয়েছিল যে বাংলাদেশ হয়তো বা এই ম্যাচটা জিততে পারবে না। কিন্তু যখনই রিশাদ হোসেন 15 নম্বর অথবা 14 নম্বর ওভারটা করতে আসছে, তখন আপনি খেয়াল করেন 4টা বলের ব্যবধানে বাংলাদেশের ম্যাচ পুরোপুরি 360 ডিগ্রি ঘুরে গিয়েছে। 4 বলের ব্যবধানে সে 3টা উইকেট নিয়েছে। এইখানেই বাংলাদেশ ম্যাচটা মূলত জিতে গিয়েছে। আমি সবসময় একটা কথা বলে আসছি, একটা দলের জন্য লেগ স্পিনার কতটুকু গুরুত্বপূর্ণ। একটা লেগ স্পিনার যে কোনো সময় দলকে জিতিয়ে দিতে পারে। এটা হয়তোবা প্রমাণ পাওয়া শুরু করছে বাংলাদেশ। এর আগে দেখেছেন যে বাংলাদেশ ছাড়া বাকি যে অন্যান্য দেশ রয়েছে, সবাই কিন্তু লেগ স্পিনারের এই বেনিফিটটা পাচ্ছিল, শুধুমাত্র বাংলাদেশই এতদিন বঞ্চিত ছিল। এখন হয়তো বাংলাদেশেরও সেই ফলাফলটা পাওয়া শুরু হয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেটের কাছে একটাই আবদার, যে এই রিশাদ হোসেনকে যেন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া না হয়।